আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গীত হৃদয়ানুভূতি, দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা 65। লেখনীতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। নাইস ফিলিংস হানি। লজ্জা পড়ল ওরিন। তড়িৎ সরে যেতে চাইলে রুদ্র বাহুডোর থেকে, কিন্তু ছেলেটাকে দেখো, সে তো ছাড়তেই না মেয়েটাকে। ওরিন এবার লজ্জায় হাঁসফাঁস করতে করতে বলল, ছাড়ুন নির্লজ্জ লোক। রুদ্র বাঁকা হাসলো ওরিনের ঠোঁটের দিকে, নেশালো চোখে তাকিয়ে দুষ্টু কণ্ঠেই বলল, কাছে এসো হানি, আগে একটু নির্লজ্জতা করে দেই, তারপর না হয় তোমার মুখ থেকে একবার না বারে বারে নির্লজ্জ ডাকটা শুনবো, কেমন? অরিন শুকনো ফাঁকা ঢোক গেল পরপর। মেয়েটার চোখে মুখে স্পষ্ট ভীতি। সে রুদ্রের বাহুডোর থেকে মোচড়াচ্ছে কোনো রকম। এদিকে রুদ্র একেবারেই নির্বিকার। কিয়ৎক্ষণ বাদে সে নিজের মুখে অরিনের কানে নিয়ে ফিস করে বলে, একটু ভালো করে হলুদ মাখিয়ে দেই বৌজান। অরিন ভ্রু কোঁচকায় এহেন কথায়। হয়তো সে বোঝেনি রুদ্রের কথার গভীরতা। সে মুখ খুলে যেই না কিছু বলতে যাবে, অমনি রুদ্র করে বসলো আরেক কাণ্ড। পাগল ছেলেটা হুট করে অরিনকে পাজা খুলে তুলে নিল আলগোছে। অরিন হক চকালো, হাতের মুঠে চেপে ধরে রুদ্রের শার্টের একাংশ। রুদ্র হাসলো ঠোঁট কামড়ে। সে ধীরে ধীরে সযত্নে বিছানায় শুয়ে দিল অরিনকে, তারপর নিজেও মেয়েটার কোমর ঘেঁষে বসে পড়ে নিঃশব্দে। রুদ্র একাগ্র দৃষ্টি অরিনের সুশ্রী মুখখানা নিবদ্ধ। আর অরিন, সে তো লজ্জায় চোখ মুখ উচকে রেখেছে এক প্রকার। রুদ্র কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে নিজের মুখটা নামিয়ে আনে অরিনের মুখের ওপর। অরিন চোখ বন্ধ রেখে স্পষ্ট টের পাচ্ছে রুদ্রের উপস্থিতি। তার সম্পূর্ণ মুখ জুড়ে আছড়ে পড়ছে রুদ্রের উষ্ণ নিঃশ্বাস। মেয়েটার বুকে ওঠানামার গতি তৎক্ষণাৎ বেড়ে গেল কয়েকগুণ। শরীর বয়ে যাচ্ছে মৃদুমন্দ কম্পন। তা খেয়াল হতে রুদ্র হাসল ঠোঁট কামড়ে। মেয়েটার ঠোঁটের ওপর নিজের বৃদ্ধাঙ্গুলে হালকা স্পর্শ করে সে বলে ওঠে, তোমাকে মারাত্মক সুন্দর লাগছে বৌজান, একদম খেয়ে ফেলার মতো সুন্দর। তৎক্ষণাৎ চোখ দুটো মেলে থাকায় অরিন ভ্রুকুচকে দৃষ্টি ফেলে রুদ্রের দিকে সন্দিহান গলায় বলে ওঠে, খেয়ে ফেলার মতো মানে? এ আবার কেমন অদ্ভুত কথা? রুদ্র ফিচেল হাসলো। দু আঙুল দিয়ে অরিনের ওষ্ঠে নেমাঙ্গে খানিক টেনে ধরে হাসকি স্বরে বলল, খেয়ে বুঝিয়ে দেই বৌজান। কথাটা বললে বোধ হয় সেকেন্ড খানিক লাগলো, অথচ মেয়েটার নরম অধৈর্যগুলোর উপর ঝাঁপিয়ে পড়তে বিন্দু মাত্র দেরি হলো না রুদ্রে। সে তৎক্ষণাৎ নিজের উষ্টপুটের মাঝে টেনে ধরে অরিনের নরম উষ্ট্রজগল সেদায় মৃদুভাবে বসিয়ে দেয় নিজের দাঁতের স্পর্শ। এদিকে তার হাত দুটো থেমে নেই, তারাও ইতিমধ্যে লেগে গেছে নিজের ব্যাহের স্পর্শে মেয়েটাকে লজ্জায় কুপকাত করে ফেলতে। অন্যদিকে হয়রান অরিন। প্রথম দিকে নিজেকে সামলে কিছুটা সময় লাগলো, পর মুহূর্তে ছেলেটার পাগল পড়া স্পর্শে মানিয়ে নিতে বেশ তার ক্ষুদ্র বদনখানি কাঁপছে মৃদুমন্দন। রুদ্র টের পেয়ে মেয়েটাকে নিজের বুক পিঞ্জরে আগলে নিয়েছে দৃঢ়ভাবে। সে নিজের উষ্টপুটের কাছে পহা রেখে হরিণের চোখের দিকে তাকায়। মেয়েটা আবিষ্যের চোখ দুটো কুচকে রেখেছে। সে কখন থেকে? রুদ্র মনে মনে হাসলো খানিকটা। সে ধীরে ধীরে হরিণের কাপা দু হাতে আলতো করে উঠিয়ে নিল নিজের ঘাড়ের ওপর। হরিণ তৎক্ষণাৎ খামচা ধরে ছেলেটার ঘাড়। প্রায় মিনিট পাঁচেক পর ওরিনের নিঃশ্বাস আটকে আসা রূপরূম হলো। সে দুহাতে ঠেলে দিচ্ছে রুদ্রের বুক বরাবর। অবশেষে রুদ্র ছাড়লো মেয়েটাকে। ছাড়া পেতে সে কি বেহাল দশা অরিনের। মেয়েটা তৎক্ষণাৎ বুকে হাত রেখে মুখ হা করে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রুদ্রও হাঁপাচ্ছে বেশ। সে আর চোখে তাকালো অরিনের দিকে। পরক্ষণেই শার্টের হাতে নিজের স্নিগ্ধ অধৈর্যরা খানিক মুছে নিয়ে বলল, উফ, ইউ ওয়াজ ড্যাম টেস্টি হানি, ক্যান উই ডু ইট ওয়ান্স মোর? তড়িৎ শক্ত চোখে তাকায় ওরেন, দাঁতে দাঁত চেপে ধাঁধালো কণ্ঠে বলে, আপনি আপনার রুমে যান নির্লজ্জ লোক। সকাল সকাল কি বাসরের ভূত চেপেছে মাথায়, যত সব। দুষ্ট হাসল রুদ্র, চোখে মুখে কপট হতবাকতার ছাপ মনে বলল, ওহো, এত কষ্ট করে নিজের কন্ট্রোল করে রেখেছিলাম সানশাইন, সেই তুমিই তো কিনা নিজে থেকে বাসরের কথাটা মনে করিয়ে দিল। এটা মোটেও ঠিক করনি বউজান। যেহেতু একবার মনে পড়েছে, সেহেতু কিছুমিছু না করে আমি মোটেও থাকবো না। বলি এগিয়ে আসে অরিন এদিকে। এদিকে অরিন তৎক্ষণাৎ কিছুটা দূরে সরে যায় রুদ্রের নাগাল হতে। রুদ্র বরাবরের মতো দুষ্ট হাসলো এবারেও। সে হুট করে খামছে ধরল অরিনের শাড়ির আঁচলখানা। অরিন হতভম্ব চোখে তাকায় রুদ্রের দিকে। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ছেড়ে দিন, মার্কেট যেতে হবে আমার। রুদ্র ছাড়লো না, উল্টো আরেকটু জড়িয়ে ধরলো মেয়েটার আঁচল। কিছুটা এগুতেই যাবে অমনি তার মনে পড়ে গেল কিছু একটা। রুদ্র তৎক্ষণাৎ মেয়েটার আঁচল ছেড়ে দিয়ে ফ্লোরে পড়ে থাকা হলুদের বাটি হাতে তুলে নেয়। তারপর সেটি নিয়ে অরিনের কাছে এসে বলে ওঠে, আমার হলুদ ছোঁয়াবে না বউজান?
ওরিন মাথা চাকায়, হাসি মুখে হাত বাড়িয়ে হলুদ ড্রপ স্পর্শ করতে যাবে অমনি তার হাতটা খপ করে চেপে ধরে রৌদ্র। ওরিন বিস্ময় নিয়ে তাকায়, তার চোখে মুখে স্পষ্ট জিজ্ঞাসা। রুদ্র খানিকটা স্মিত হেসে বলো, আগে আমি তোমায় লাগিয়ে দিই, তারপর না হয় তুমি আমাকে লাগাবে। এ পর্যায়ে ফ্রি ভুর ধরে কুচকে আসে ওরিনের। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে বলে ওঠে, আপনি তো অলরেডি লাগিয়েছেন, এই যে আমার গাল ভর্তি হলুদ। রুদ্র একবার সরু চোখে চাইল মেয়েটার দিকে, পরক্ষণে কেমন অসন্তুষ্টের সাথে বলে ওঠে, এটুকুতে কি আর হয় সানশাইন? আমার বউজানকে হলুদ ছোঁয়াবো, সেটা আবার কম করে কেন? তোমার জন্য সব কিছুই তো বেশি বেশি, ঠিক আমার ভালোবাসার মতো। অরিন আলতো হাতে কপাল চাপড়ায়, তা দেখে তৎক্ষণাৎ বিচলিত হয়ে মেয়েটার হাত দুটো টেনে ধরে রুদ্র অস্থির হয়ে আলতোভাবে মেয়েটার কপালে ঘষতে ঘষতে বলে, ইস, কী করলি, এটা ব্যথা লাগছে না? এ পর্যায়ে অতিষ্ঠ অরিন, সে অতিষ্ঠ চোখে রুদ্রের দিকে তাকায়, বলে, এরকম করছেন কেন? বিয়ের খুশিতে মাথার স্ক্রুগুলো কি ঢিলে হয়ে গেল ডাক্তার সাহেব? কথাটা যেন ভারী মজা পেল রুদ্র। সে তৎক্ষণাৎ হো হো করে হেসে ওঠে, ঘর কাঁপে। অরিন ভরকায় এহেন হাসির শব্দে। বাহির থেকে কেউ শুনতে পেলে যে কেলেঙ্কারি ঘটবে সে খবর কি আর আছে এই লোকের? অরিন তেমন কিছু ভেবে না পেয়ে হুট করে হাত দিয়ে চেপে ধরে রুদ্রের মুখ। রুদ্রের হাসি এখনও চলছে, আওয়াজ যদিও বা কমেছে একটুখানি। অরিন ছেলেটার পানে করুণ চোখে তাকিয়ে হিস হিসিয়ে বলে, এভাবে হাসবে না ডাক্তার সাহেব, বাড়ি থেকে কেউ শুনতে পেলে বিয়ে আর করা লাগবে না। এহেন কথায় মুহূর্তে মুখের আদলে পরিবর্তন ঘটল রুদ্রে। সে তৎক্ষণাৎ নিজের মুখের উপর থেকে অরিনের হাতটা নামিয়ে ভরাট গলায় বলে ওঠে, এই বিউটিফুল লেডি, কান খুলে শুনে রাখো, তোমার আদরণীয় বাপের বড় ভাইয়ের সাধ্য নাই আমার বিয়েতে বাগড়া দেওয়ার। আমি যেহেতু বলেছি আমি বিয়ে মানে করব, তা হবেই, না হলে সমস্যা নেই, ডিরেক্ট বাসর করব, দেখি কোন বাপের বেটা আমাকে আটকায়। এবার বাসর করার জন্য আমি যুদ্ধ ঘোষণা করতে হয় তবে আমি সেটাই করব, তবুও বাসর করে ছাড়বো ইনশাল্লাহ। ডু ইট গেট দ্যাট হানি? অরিন হতবুদ্ধি নিয়ে তাকিয়ে আছে। এক মুহূর্তে তার ঠিক কেমন এক্সপ্রেশন দেওয়া উচিত তাই হয়তো ভাবছে সে। প্রায় মিনিট খানেক পর রুদ্র আবারও দুষ্টু হাসলো। মেয়েটার আঁচলখানা ফের নিজের হাতের মুঠোয় পেঁচাতে পেঁচাতে গলায় কৌতুক সুরে গাইতে লাগলো, একখান চুম্মা দে পরাণ লাগাইলি, দুইখান চুম্মা দে বলদেস বাড়াইলি, তিনখান চুম্মা দে আমায়, হাই হলো টেম্পারেচার, চড় গয়া চড় গয়া প্যার কা বোখার, চড় গয়া প্যার কা বোখার। এমন একটা পরিস্থিতিতে এহেন গান শুনে হতবম্বরিন। বাসরের শোকের লোকটার মাথাটা কি সত্যি গেল? কি সব হাজিবাজি বলছে? পরক্ষণে রুদ্রের মুখে আরেকটা কথা শুনে নিজের একশত কঠোর ভাবনা থেকে মুহূর্তে ছিটকে বেরিয়ে আসে অরিন। রুদ্র মেয়েটার দিকে লুলুপ দৃষ্টিতে তাকিয়ে কী সব উদ্ভট মুখভঙ্গি দেখিয়ে বলে, হেই সেক্সি কাম, একটা চুম্মা দাও আমায়, তোমার ওই মিষ্টি ঠোঁটে দিয়ে খুব শক্ত করে একটা চুম্মা দিও কিন্তু, কই এসো গো। অরিন ভরকায় তরাক পেছন হেঁটে বলে, পাগল হয়েছেন আপনি? রুদ্র মাথা জাগায়, ঠোঁটের কোণে মুগ্ধকর হাসি টেনে বলে, হয়েছি তো। অরিন আর কিছু বলল না। রুদ্রের হাতের মুঠোয় থেকে নিজের আঁচলটা টানতে ব্যস্ত। রুদ্র আবারও দুষ্টু হয়ে সে অরিনের দিকে এগোতে এলো। মেয়েটার নত করে রাখা আদুরে মুখখানা খানিক উঠিয়ে তুলে নরম কণ্ঠেই বলল, এই মুহূর্তে যা যা করবো সব কিছু জাস্ট লক্ষ্মী মেয়ের মতো কোঅপারেট করবে, কেমন? অরিন কী বুঝলো কে জানে, সে শুধু বাধ্যে নেয় মাথা কাত করলো। এটুকুই যেন যথেষ্ট ছিল রুদ্রের জন্য। সে এবার মেয়েটাকে আলগোছে বিছানায় শুয়ে দিল, তারপর পাশ থেকে হলুদ বাটিটা নিয়ে সামনে নিয়ে একটু করে হলুদ উঠিয়ে নিয়ে নিজের হাতে। অরিন এখনও একদৃষ্টিতে তাকিয়ে আছে তার পাগল প্রেমিকের দিকে। রুদ্রর চোখ মুখে এক অদ্ভুত দীপ্তি, ঠোঁটের কোণে লেগে আছে মিষ্টি হাসি রেশ। ছেলেটা এক পলক অরিনের দিকে তাকিয়ে হাসকি স্বরে বলল, চাইলে চোখ বুজে ফেলতে পারো সানশাইন, কেননা একটু পর যা হবে তা হয়তো ঠিকঠাকভাবে নাও দেখতে পারো তুমি। অরিন ঘাবড়ে গেল এহেন বাক্যে। কোনো এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। তৎক্ষণাৎ রুদ্র এবার অরিনের উপর থেকে চোখ সরিয়ে নিজের কাছে মনোযোগ টানে মেয়েটার ফর্সা মসৃণ পা দুটোর দিকে এগিয়ে যেতে বসল। কিছুক্ষণ পা দুটোর দিকে একমনে চেয়ে থেকে আচমকায় পা দুটো টেনে নিজের উরুর উপর উঠিয়ে আনলো। অরিন হকচকায়। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল মেয়েটা কিছুক্ষণ বাদে রুদ্রর উরুর উপর নিজের পা দুটোকে সরিয়ে আনতে নিলে রুদ্র আরেকটু টেনে ধরে অরিনের পা দুটো। অরিন তখন মিনমিনে স্বরে বলে, এভাবে পা দিচ্ছেন কেন, হাত দিচ্ছেন কেন পায়ে? আমার পাপ হবে না?
এহেন বাক্যে রুদ্র মুখ বাঁকায়। ওরিনের পা দুটোর দিকে তাকিয়ে থেকে কৌতুকে সুরেই বলে ওঠে, সামান্য পা ছুঁয়েছে বলে এত নাটক, অথচ আর দুদিন পর এই পা কত কত জায়গায় উঠাবো, সেটার বেলায় কি হবে হানি? থমকায় ওরেন। রুদ্রের এমন লাগামহীন কথার নিঃশ্বাসটাও যেন আটকে আসা জোগায়। সে তৎক্ষণাৎ চোখ মুখ কুচকে অন্যদিকে মুখ ঘুরিয়ে তাকায়। রুদ্র মেয়েটার এরূপ অবস্থা দেখে বাঁকা হাসলো যেন। সে এবার ইচ্ছে করে মেয়েটার মসৃণ পা দুটিতে হাত দিয়ে মাসাজ করতে থাকে অনবরত। এহেন স্পর্শে মুহূর্তে সারা শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল ওরেনের। মেয়েটা তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ধরল নিজে। রুদ্র এবার নিজের হাতের গতি বাড়ায়, মেয়েটার পা দুটিতে আরেকটু উপর নিজের হাতে এনে একই ভঙ্গিমায় মাসাজ করতে লাগলো। অরিনের মুখে থেকে তৎক্ষণাৎ বেরিয়ে আসে অস্ফুট স্বর। রুদ্র সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে হলুদের বাটি থেকে আরও কিছুটা হলুদ তুলে নেয় হাতে। তারপর নিজের হলুদ রাঙা হাতটা দিয়ে অরিনের ফর্সা মসৃণ পা দুটোতে আলতো করে লাগিয়ে দেয় হলুদের স্পর্শ। অরিন কাঁপছে। দুরুদুকু বুকের স্পন্দন সহ্য করতে না পেরে হাত দুটো এনে চেপে ধরে বুকটার উপর। না, তবুও যেন কাজের কাজ কিছুই হচ্ছে না তেমন। মেয়েটার পা দুটোতে হলুদ লাগানো শেষ হয় তার। অবশেষে রুদ্র এবার বসলো হরিণের কোমরের পাশে। হরিণ এখনও চোখ মুখ কুঁচকে রেখেছে। রুদ্র ধীরে ধীরে নিজের এক আঙুল দিয়ে হরিণের ফসরা মসৃণ অধর হতে শাড়ির আঁচলখানা আলতো করে সরিয়ে দেয়। তারপর সে তাই কেউক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে হুট করে নিজের শক্ত হাতে নরম স্পর্শ এঁকে দেয় আলতো করে। হরিণ কেঁপে ওঠে আরেকবার। দু হাতে খামচা ধরে বিছানার চাদর। রুদ্র এবার সেখানেও হলুদ ছোঁয়। হাত ভর্তি হলুদ নিয়ে লেপে দেয় মেয়েটার ফর্সা উদরে। কিয়ৎক্ষণ বাদেই সে কেমন দুষ্টু হেসে বলে, ইস কি সুন্দর লাগছে বউজান, ইচ্ছে করছে এক্ষুনি কামড়ে খেয়ে ফেলি। ওরেন ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, কণ্ঠ তার বাকশূন্য। গায়ে মৃদু কম্পনে ঠিকঠাক মতো শুয়ে অবধি থাকতে পারছে না মেয়েটা। রুদ্র তখন মেয়েটার বুক বরাবর উঠে এলো। হাত দিয়ে আলতো করে মেয়েটার আঁচলটা বুক হতে সরিয়ে দিয়ে সেথায় মুখ গুজে পড়ে রইল। নিজ উদ্যোগে হরিণের কাপ্পা কাপ্পা হাত দুটো উঠিয়ে নিজের কাঁধ বরাবর। রুদ্র সজোরে মেয়েটার গায়ে সুবাস টেনে নিচ্ছে। পরক্ষণে আবারও কেমন করে মেয়েটার বক্ষ বিভাজনের ওপর নাক ঘুষে আলতো করে। হরিণ তৎক্ষণাৎ চেপে ধরে রুদ্র চুল, গলা কপট ঝাঁজ ঢেলে বলে ওঠে, থামবেন আপনি? রুদ্র আগের স্থানে মুখ লুকিয়ে হাসলো খানিকটা। মুহূর্তে পেরোতে তেমন কেমন দুষ্টু কণ্ঠে বলল, না থামলে কি করবে হানি? অগত্যা এমন কাঠখোট্টা জবাবে ফুঁস করে নিঃশ্বাস ফেল হরিণ। লোকটা অত বুঝে তেমন কোনো লাভ নেই, এ আর বুঝতে বাকি রইল না তার। তাই সেও নিজে কোনো মুহূর্তে স্বাভাবিক করে নিয়ে রুদ্র চুলের ভাঁজে আঙুল দিয়ে দেয়। সে তাই আলতো করে হাত বুলিয়ে বলতে থাকে, ডাক্তার সাহেব। ইয়েস সানশাইন, বলুন তো, পুরুষ মানুষের আসল সৌন্দর্য কোথায় লুকায়িত? রুদ্র ফিচেল হাসল। হরিণের বুকে মাথা রেখে কেউক্ষণ ভেবে চট করে উত্তর দিল, কোথায় আবার? তার ভালোবাসা প্রিয়তমার প্রতি তার হাজারো পাগলামিতে। আর কথার মাঝে হুট করে থেমে যায় ভ্রু কুচকা হরিণ। রুদ্র চুলের মাঝে চিকন আঙুলগুলো থেমে গেল হঠাৎই। সে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে বসে, আর? এ পর্যায়ে রুদ্র মেয়েটাকে নিজের সঙ্গে জড়িয়ে নিল গভীরভাবে। মেয়েটার বুকে মাথা রেখে ভরাট কণ্ঠে বলে, অনেক অন্যটা জানি না সানশাইন, তবে আমার সকল সৌন্দর্যের একমাত্র তোমাতেই নিবদ্ধ। মুগ্ধ হাসল হরিণ। ছেলেটাকে নিচ থেকে আরেকটু জড়িয়ে ধরল নিজের সঙ্গে। সন্তুষ্টির স্বরে বলল, এই ছেলে শুনছেন? জি ম্যাম, বলুন। হরিণ গাল ভর্তি হাসি টানল এবার। রুদ্রের মাথায় আলতো করে চুমু খেয়ে বলল, ভালোবাসি। রুদ্র তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল না হেন কথায়। হরিণ তখন ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো, কি বললাম শোনেননি? রুদ্র মুখ তুলে চাইল না এবার। হরিণ মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। হরিণ আবারও তাড়া দিয়ে বলে, কি হলো বলুন? রুদ্র মুচকি হাসলো হাত বাড়িয়ে মেয়েটার নাক টেনে দিয়ে দুষ্ট কণ্ঠে বলল, এর জবাব ভাসরাতে দেবো শোনা। টিনডাল প্লিজ ওয়েট। হরিণ গাল ফোলা এবার রুদ্রের শার্টের কলার চেপে কাছে টেনে আনে নিজের। রুদ্র মুঠো তেমন ভ্রুক্ষেপ করলো না হ্যানকাণ্ডে, বরং তার মুখভর্তি দেখা বোঝা যায় সে বুঝে খুশিই হয়েছে এমনটা করে। হরিণ আর রাগ নিয়ে কর্কশ গলায় বলে ওঠে, কি ভাসরাতে বলবেন? হ্যাঁ, আমার এক্ষুনি উত্তর চাই। চাই মানে চাই। রুদ্র মেয়েটার মুখের উপর আরেকটু ঝুঁকে আসে আর গালে আলতো করে আঙুল বুলিয়ে আবদারের সুরে বলে, একখান চুম্মা দাও, তাইলে বলবো। কথাটা শোনা মাত্র হরিণ তৎক্ষণাৎ রুদ্রের গাল বরাবর ঠোঁটে স্পর্শ এঁকে দেয়। তা দেখে রুদ্রের কেমন মুখ কুচকে বলে, এটা আবার কেমন চুম্মা রে? চুম্মা না দিলে তুই বরং আমার একটা চড় মারতি, তাও বোধহয় ভালো ছিল। হরিণ ভ্রু কুচকায়, চোখ দুটো ছোট ছোট করে তাকায় রুদ্রের দিকে, বলে, ভাব নিচ্ছেন? রুদ্র
কাঁদুচে হালকা গলায় ভীষণ ভাব টেনে বলে, একদম। অরিন হেসে ওঠে রুদ্রের এমন কথা বলার ভঙ্গিতে। সে রুদ্রের শার্টের কলার চেপে মুখটাকে নিজের মুখের একেবারে কাছাকাছি টেনে আনে। তার ঠোঁটে তখন রুদ্র ঠোঁট ছুঁইছে। তখনই ঘরের দরজায় ঠক ঠক আওয়াজ পড়ে। হরিণ হকচকায়, সে সাথে হাতের তালু ঠেলে দেয়। ছেলেটাকে নিজের উপর থেকে সরিয়ে দেয় আলগোছে। রুদ্র পড়ে গেল টেনশনে। মেয়েটার কাছে এলে যেন সময় পরিস্থিতি সবটাই বেমালুম ভুলে যায় সে। এই যে এতক্ষণ ভুলেছে হরিণ। ভয়ে ভয়ে শুকনো ঢোক গিললে কয়েকটা ভীত চোখে তাকালো রুদ্রের দিকে। রুদ্র তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে নিজের পরনের শার্টটা খানিক টেনে টুনে ঠিক করে নেয়। পরক্ষণে ঘাড় বাঁকিয়ে মেয়েটার দিকে তাকায়, ফিসফিসিয়ে বলে, রেসপন্স কর। অরিন তৎক্ষণাৎ মাথা ঝাঁকায়। বিছানা থেকে তড়িৎ করে নেমে সে দাঁড়ায় দরজার কাছে। বিধ্বস্ত কণ্ঠে কোনো মতে বলে, কে? ওপাশ থেকে বেশি আসে আহির কণ্ঠ। মেয়েটা দরজা একের পর এক করাঘাত করছে আর ডাকছে, অরিপু, তোমার বলি, আজ কি আর মার্কেটে যাওয়া হবে? হরিণ ঢুক গেল পরপর, কণ্ঠ উঁচিয়ে শুধালো, মানে আর 10টা মিনিট দেওয়া যাবে কি? আসলে আমি শাড়ি উল্টো পড়েছি তাই। অরিনের সম্পূর্ণ কথা শেষ হবার আগে ওপাশ থেকে বেশি আসে রাফিয়া বেগমের ব্যস্ত কণ্ঠ, এই মেয়ে, সে 1 ঘন্টা যাবৎ ঘরে দৌড় লাগিয়ে রেডি হচ্ছিস, আবার এখন বলছিস আরও 10 মিনিট বলি? তোকে কি বউ সাজাতে বলতেছি আমরা? এ পর্যায়ে ভয়ে যায় অবস্থা হরিণের। মেয়েটা আবারও ক্রস্ত দৃষ্টিতে তাকায় রুদ্রের দিকে। রুদ্র ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে হুট করে দরজা খুলে দিল আলগোছে। হরিণ ভরকায়, চোখ ছানাবড়া করে তাকায় রুদ্রের পানে। ঠিক তখনই দরজা দিয়ে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে রাফিয়া বেগম, জুবাইদা বেগম, এমনকি আহিরা, মাহিরা এবং রুহি। জুবাইদা বেগম পরনের শাড়ির আঁচল খানিকটা ঠিক করতে করতে বলতে লাগলেন, কই হলো তোর? বাকিটার বলতে পারলেন না তিনি। কথাগুলো যেন গলাতে আটকে গেল তার। সেই সাথে সকলের চোখ দুটো আটকে গেল অদূরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা রুদ্র অরিনের দিকে। অরিন সকলের এহেন দৃষ্টি দেখে ভয়ে ভয়ে দাঁড়ালো রুদ্রের পেছনে। রুদ্র সটানভাবে দাঁড়িয়ে আছে, তার মুখে তেমন অভিব্যক্তি নেই। প্রায় মিনিট খানেক পর নিজের এহেন হতবম্বতা একপাশে রেখে রাফিয়া বেগম বলে ওঠেন, এ কী অবস্থা তোদের? গায়ে এত হলুদ এলো কোত্থেকে? রুদ্র এবার ভাবলিসীন হয়ে জবাব দেয়, আমি লাগিয়েছি। এমন কথা মুহূর্তে তেতে উঠলেন জুবাইদা বেগম। মুখে কপট রাগ টেনে তিনি কেমন গম্ভীর কণ্ঠে বললেন, সব কিছু তো তোর এই আগে হাঁটুনি পানবাটুনির স্বভাব। আমার কিন্তু মোটেও ভাল লাগে না রোদ। আমরা তো বলেছি রাতে হলুদ পরব, তন্মধ্যে তুই আগে ভাগে এসে হলুদ ছোঁয়ালি গেলে। কারণটা কি বলতো? তাছাড়া তুই হলুদ বাটা পেলে কোত্থেকে? রুদ্র কিছুক্ষণ মন রইল, পর মুহূর্তে খানিকটা গলা খাকারি দিয়ে বলল, আমি বেটেছি। এমন কথা মুহূর্তেই ঝটকা খেলো সকলের অবাক কণ্ঠ ফুরে একযোগে বেরিয়ে আসে, কি? রুদ্র ভ্রুক্ষেপহীন। সকলের এহেন প্রতিক্রিয়া তার যেন কিছুই আসে যায় না। এরই মধ্যে ঘরে ঢোকেন রেহান। রুদ্র আর অরিনের এরূপ অবস্থা দেখে বেশ অবাক হলো সে। তার হতবক কণ্ঠে বেরিয়ে আসে, কিরে, আমাদের আগে তোদের এমন হলুদ দিয়ে গোসল দিল কে? কেউ দেন, রোদ ভাই নিজেই দিয়েছে, পাশ থেকে বলে ওঠে মাহিরা। কথাটা শুনতে রেহানের মুখপানে কপট দুঃখী ভাব ছেয়ে গেল নিমিষে। ছেলেটা কেমন মিছিমিছে আহত সরেই বলল, তুই এমন কেন রে রোদ ভাই? মাঝে মধ্যে আমাদের একটু তো সুযোগ দিতে পারিস, তাই না? রুদ্র কিছু বলল না, প্রত্যুত্তরে একটু আহিয়ার গলার সুর টেনে বলে ওঠে, থাক, ডিসিশন ফাইনাল। বিয়ে করলে রুদ ভাইয়ের মতো কাউকে বিয়ে করব, আদারওয়াইজ বিয়েই করব না। আহিরার এহেন বক্তব্যে হু হু করে হেসে ওঠে ঘরে উপস্থিত সকলে। অন্যদিকে দরজার পাশ ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে ইফতি। ব্রুচুগল আপনা আপনি কুচকে এলো আহিরার কথায়। সে মনে মনে মুখ বাঁকায়, বলে, শুধু রুদ ভাই কেন, আশেপাশে আমাদের মতো মানুষগুলো কি চোখে পড়ে না ম্যাডামের? ভুলেই তো গিয়েছিলাম, ম্যাডাম তো আমায় আবার দু চোখে সহ্য করতে পারে না, সেক্ষেত্রে আমার কি আর তার চোখে ধরবে? ঘরভর্তি মানুষজন মুক্তি পেয়ে হাসছে। অরিন তো আড়ষ্ট হয়ে পড়েছে লজ্জায়। রুদ্র হয়তো বুঝলো মেয়েটার মনের অবস্থা। সে তৎক্ষণাৎ মৃদু গলা খাকারি দিয়ে ওঠে, ঘাড় বাঁকিয়ে পেছনে তাকিয়ে অরিনকে বলে, সবার সাথে মার্কেট যাসিস ভালো কথা, ভুলেও মুখ থেকে নেকআপ সরাবি না, মনে থাকবে? অরিন ধীরে ধীরে মাথা কাজ করে। রুদ্র হাসলো একটুখানি। মেয়েটার মুখের উপর এসে আছড়ে পড়া চুলগুলো আলতো করে কানের পিঠে গুছিয়ে দিয়ে আবারও নরম কণ্ঠে বলে, সাবধানে যাবি, আর প্রতি 10 মিনিট পর পর আমায় মেসেজ দিয়ে আপডেট জানাবি, কেমন? এবার নিঃশব্দে মাথা কাত করে অরিন। এমন সময় পেছন থেকে রেহান গলা খাকারি দিয়ে ওঠে, কৌতুকের সুরেই বলে, মানে সমন্ধি সাহেব, বলছিলাম আমরাও কিন্তু আশেপাশে আছি, তাই একটু রয়ে শোয়ে না হয়। এরূপ কথায় লজ্জায় পড়ল বাড়ির গুরুজনেরা।
তারা তৎক্ষণাৎ ছিপে কামড় দিয়ে গটগট পায়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আলগোছে। রুদ্র তখন চোখ পাকিয়ে তাকায় রেহানের দিকে, কাট কাট কণ্ঠে বলে, তুই কি কোনোদিনও শুধরাবি না? রেহান ডানে বামে মাথা নাড়ালো দুবার, বুঝদারের মতোই বলতে লাগলো, তোকে নিজের বেয়াই বানানো অব্দি শুধরাবো না বলে রাখলাম। রুদ্র বাঁকা হাসলো। অরিনের নত মাথায় রাখা লজ্জালো মুখটার দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলল, আশায় বান্ধে বাসা ব্যাপারটা না, এমন দু একটা আশা থাকা ভালো। কথাটা বলে রুদ্র কদম বাড়ায় চলে যেতে, দরজা পেরিয়ে যেই না একটু সামনে যাবে অমনি তার মুখোমুখি হয় কবির সাহেব। কবির সাহেব বোধহয় তার 3 ভাই এবং ভাগ্নিপতি দের নিয়ে মাত্রই ছাদ থেকে নেমে এসেছে। আর অমনি মাঝপথে থেমে গেল। রুদ্র অরিনের রুম থেকে বেরিয়ে আসতে দেখে কবি সাহেব একবার আপাতমস্ত পরখ করলেন ছেলেকে। রুদ্রের গায়ের শার্টটা কেমন হলুদ মাখানো হয়েছে, ছেলেটার দুগালে গলায় হাতেও স্পষ্ট হলুদের উপস্থিতি। কবির সাহেব খানিক সময় নিয়ে গম্ভীর মুখে বললেন, তোমার এই অবস্থা কেন? আর অরিন রুমে বা গিয়েছিলে কেন? রুদ্র ভাবলেশীন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, বুক টান টান করে নির্ভয়ে বলতে লাগলো, আমার বউকে হলুদ ছোঁয়াতে গিয়েছিলাম। মুহূর্তে কপাল 2-3 ভাঁজ পড়ল কবির সাহেবের। তিনি কাটকাট কণ্ঠে কোনো মতো বলেন, বিয়ে দিচ্ছি তাই না? এবার তো অন্তত একটু ধৈর্য ধরতে পারো। রুদ্র চোখ সরু করে চাইলো বাবার দিকে, পরক্ষণে কেমন গা ছাড়া ভাব নিয়ে বলতে লাগলো, দিচ্ছ তো? বললাম আজকে দিতে, কিন্তু তুমি তো দিচ্ছ কালকে। শোনো আব্বু, বউর কথা মনে পড়লে আমার আবার ধৈর্য সহ্য থাকে না, তাই যখন তখন চলে আসছি আর কি। ছেলের এমন লাগামহীন কথায় ফের অতিষ্ঠ হলেন কবির সাহেব। তিনি তৎক্ষণাৎ খানিক গলা চেঁচিয়ে বললেন, সাব্বির, একটা ট্যাপ আনতো। এই ছেলের মুখটা এক্ষুনি ট্যাপ মারবো আমি, বেয়াদব ছেলে। বাবার সামনে দাঁড়িয়ে নির্লজ্জের মতো কিসব বলে যাচ্ছে। বাবা ছেলের এরও বাকবিতণ্ডায় পাশ থেকে বাকিরা মুখ টিপে হাসছে। এদিকে রুদ্র কেমন মুখ কুচকে বলে ওঠে, এত উত্তেজিত হচ্ছ কেন তুমি? যেখানে বিয়ে আমার উত্তেজিত হওয়ার কথা আমার, সেখানে তোমায় এত উত্তেজনা দেখে রীতিমতো শিহরিত আমি। এবার যেন ধৈর্যের বাঁধ ভাঙে গেল কবির সাহেবের। তিনি রাগে গজগজ করতে করতে বলেন, বেয়াদব ছেলে, এক্ষুনি সর আমার চোখের সামনে থেকে, নাহলে কিন্তু বিয়ে শাদিয়ে দেখবো না, একেবারে ধরে চড়াবো গাল বরাবর। রুদ্র ফুস করে নিঃশ্বাস ফেলল। বাবার পাশ কাটিয়ে চলে যেতে যেতে পেছনে হাঁক ছেড়ে বলে ওঠে, সত্যি কথার ভাত নেই এই জগতে, ধুর মনটা কেমন বউ বউ করে রে। কথাটা বলে রুদ্র দিল ভোঁদর, তাকে আর পায় কি। এদিকে কবির সাহেব সাপের ন্যায় ফুসফুস করছেন আর বাকিরা মুখ টিপে হাসছেন। কিয়ৎক্ষণ বাদে কবির সাহেব কেমন সন্দিগ্ধ কণ্ঠে বলেন, নির্লজ্জ ছেলে পেলে কোথাকার, এ সত্যি আমার ছেলে? আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার জোগাড়। অনেক এদিক ওদিক ছোটাছুটি করছে কাজের চাপে। পরনে ধূসরঙা পাতলা শার্টটা কেমন ভিজে নিয়ে একাকার অবস্থা। দৌড়াদৌড়ির এক পর্যায়ে সে একটুখানি বসলো এক জায়গায়। হাত ঘুরিতে সময়টা দেখে নিল একবার। পরক্ষণে তার ব্যস্ত হাত দুটো আশেপাশে খুঁজতে লাগলো কাউকে, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটি যেন এদিকে কোথাও নেই। হয়তো অরিনকে সাজাতেই ব্যস্ত সকলে। রুদ্রের কড়া নিষেধ, আজকে যেন তার বউ খুব ভারী সাজ না দেওয়া হয়। সেজন্য বাড়ির মেয়েরা সদস্যরা মিলে সাজাচ্ছে মেয়েটাকে। প্রায় মিনিট 5 পর অনেক বসা ছেড়ে উঠে দাঁড়ালো। অধূরে কথা কাটাকাটি করতে থাকা পুতুল আর রিমি হাতে ইশারায় ডাকলো। রিমি তৎক্ষণাৎ পুতুলের সাথে কথা কাটাকাটি থামিয়ে মুখ বেঞ্চে দিয়ে চলে আসে অরিনের কাছে। এসে বলে, কি বলবে অনি ভাইয়া? অরিন হাসলো, অনেক হাসলো একটুখানি। আশেপাশে একবার সতর্ক চোখ বুলিয়ে পকেট থেকে একটা হলদে রঙা চিরকুট বের করে সেটা দিয়ে রিমির হাতে। তারপর মেয়েটাকে সতর্কতার সাথে বলে ওঠে, আমার একটা কাজ করে দিবি রিমঝিম? রিমি মাথা নাড়ায়, হাতের মুঠোয় পড়ে রাখা চিরকুটটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, এটা কি? অনেক দিল না এই জবাব। সে শুধু বলল, এটা একটা চিরকুট রিমঝিম, তুমি কষ্ট করে এটা প্লিজ তোমার ইকরাপুর হাতে দিয়ে আসবে। অন্য কাউকে দেওয়া কিংবা ব্যাপারে কিছু বলা যাবে না কিন্তু। রিম্মি চিরকুটটা মুঠোয় ভাবুক স্বরে বলল, ঠিক আছে, আমার কাজটা নয় আমি করে দিব, কিন্তু বিনিময়ে কী পাবো শুনি? আমি আবার গিভ অ্যান্ড টেক অপারেশনে বিশ্বাস করি। এটুকুনি হাটের বয়সী মেয়ের মুখে এমন পাকা কথা শুনে হেসে ফেল অনিক। সে রিমির হাতটা হালকা গাড্ডা দিয়ে আদরে কণ্ঠে বলল, আই নো জানো, তুমি এটা তোমার ইকরাপিকে দিয়েলে আমি তোমাকে 2 বক্স চকলেট কিনে দেবো, অ্যান্ড আই প্রমিস ইউ দ্যাট। রিয়েলি? ইয়া। কথাটা শোনা মাত্র খুশিতে নেচে ওঠে রিমি। তৎক্ষণাৎ পরনের লেহেঙ্গাটাকে 2 হাতে আগলে ধরে নিয়ে গেল বাড়ির ভেতরে। অন্যদিকে অনেক মনে মনে ভীষণভাবে চাইছে চিরকুটটা যেন ঠিকঠাক মতো পৌঁছে যায় তার মালিকের কাছে। আরে, এগুলো কী গান বাজাচ্ছেন আপনারা? গানে যদি হিটবিট না থাকে তাহলে সে গান বক্সে বাজিয়ে কী লাভ ভাই? দেখি সরুন তো, আমি
করছে গানের কালেকশন। আহিরার এমন হম্বিতম্বি দৌড়ে সরে গেল সকলে। মেয়েটা নিজ উদ্যোগে এসে ফোনে মিউজিক লিস্টে কিছু পছন্দের গান ছাড়ছে বক্সে। এমন সময় সেটা এসে উপস্থিত হয় ইফতি। ছেলেটার পরনে এখনও রেগুলার শার্ট প্যান্ট, হয়তো আরও পরে রেডি হবে সে। কিছুক্ষণ খোঁজ করতে আহিরা পেয়ে গেল মন মাতানো একটা গান। সে তৎক্ষণাৎ গানটা বক্সে ছেড়ে দিল, তারপর গুনগুন করতে লাগলো গানের তালে তালে। ওদিকে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে ইফতি। সেই খবর কি আছে মেয়েটার? নেই তো। ইফতি কদম বাড়ি এগোতে আসে আহিরার নিকট। প্রায় কিছুটা কাছাকাছি আসতে আহিরার চোখ গেল ইফতির পানে। মেয়েটার হাসি মুখটা নিমিষে কেমন থমথমে হয়ে গেল, যেন সে তড়িৎ পা বাড়ায় চলে যাওয়ার জন্য। ঠিক তখনই তার বাহুতে কনুই চেপে ধরে ইফতি। আহিরা হাত ছাড়ানোর বৃথা চেষ্টা চালাচ্ছে অনবরত। সে দাঁতে দাঁত চেপে ধরে বলে, হাত ছাড়ুন বলছি। ইফতি ছাড়ল না, বরং মেয়েটাকে টেনে নিল নিজের স্ট্যান্ডের পেছনে স্টেজের পেছনে। সেখানে যেতে আহিরা করে বসলো আরেক কাণ্ড। সে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চট করে বসিয়ে দিল ইফতির গাল বরাবর একটা চর। ইফতি গাল হেলিয়ে রাখলো অন্য পাশে। আহিরা রাগে ফুসফুস করতে করতে বলল, লজ্জা করে না আপনার? হুটহাট একটা মেয়ের অনুমতি ব্যতীত তাকে ছোবার সাহস পান কোত্থেকে? কে দিচ্ছে আপনাকে সেই সাহস? আমি আমার আপনি আমার কাজিন, ব্যাস সেই অবধি সীমাবদ্ধ থাকুন। এর চেয়ে বেশি বাড়তে চাইলে ফলাফল কিন্তু এতটাও ভালো হবে না জনাব। কথাটা মাথায় রাখবেন। কথাটা শেষ করে আহিরা যেই না পা বাড়াতে যাবে চলে যেতে, ঠিক সেই মুহূর্তে পেছন থেকে তার হাতের কবজে টেনে ধরে ইফতি। আহিরা শক্ত চোখ মুখে ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়, কর্কশ গলা কিছু বলতে যাবে, ঠিক তখনই ইফতি মাথা নিচু করে দিল। কেমন ধরে আসা কণ্ঠে বলতে লাগলো, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি আহিরা। কখন বেসেছি, কিভাবে বেসেছি জানি না, শুধু এটুকু জানি আপনার আমাকে এহেন ইগনোর করাটা আমি সহ্য করতে পারি না। আপনার হাসি দেখলে যেমন নিজ অজান্তে আমার মুখে হাসি ফুটে ওঠে, তেমনি আমায় দেখলে আপনার ঠোঁটে সে হাসিটা মুছে গেলে নিজ অজান্তেই বুকটা কেমন চিনচিন ব্যথা উঠে যায় আমার আহিরা। এ পর্যায়ে থামলো ইফতি। রক্তবর্ণ ঝলঝল চোখ জুড়ে নিয়ে তাকালো মেয়েটার দিকে। আহিরার বুকটা কেমন হুট করে কেঁপে উঠল ছেলেটার এহেন দৃষ্টি দেখে। ইফতি বেজা চোখে হাসলো একটুখানি। মেয়েটার হাত দুটো নিজের হাতের মুঠোয় পড়ে সে হাঁটু কেড়ে বসে পড়ল মাটিতে। আহিরা হক চকায় তড়িৎ সরে আসতে ছেলে বাদশা ইফতি। ছেলেটা আবারও মোটা হয়ে আসা কণ্ঠে বলল, আমার হবেন আপনি আহিরা, কথা দিচ্ছি। ফুলের মতো আগলে রাখবো আপনাকে, দরকার পড়লে মাথায় তুলে রাখবো, তবু আপনাকে কোনো কষ্ট পেতে দিব না ইনশাল্লাহ। আহিরা, আমার জীবনটা খুব ছোট্ট জানেন। এই ছোট্ট জীবনে বেঁচে থাকার জন্য একটা বড়সড় কারণ প্রয়োজন। এই শোনেন না আহিরা, আপনি আমার জীবনে সেই বড় বড় কারণটা হবেন কি? বলুন না, হবেন আমার? আহিরার কণ্ঠস্বর কাঁপছে, সেই সাথে কাঁপছে তার ক্ষুদ্র বদনখানি। মেয়েটা একবার ইচ্ছে করছিল ছেলেটাকে আচ্ছা মতো দু একটা কঠিন কথা শুনিয়ে দিতে, কিন্তু ওমা, তার কণ্ঠ যেন আজকে তার সাথে বিশ্বাসঘাতকতা করে বসেছে। এই যে সেই সময় সুযোগ বুঝে তার গুটিয়ে নিয়েছে নিজেকে। একটি ছলছল চোখ জোড়া আহিয়ার পানি নিবদ্ধ। আহিরা সেদিকে তাকিয়ে থমকে গেল, যেন আশ্চর্য। সে কোনো চোখ ফেরাতে পারছে না ছেলেটার ওই চোখ দুটো হতে। আচ্ছা, ইফতি কি জাদু জানে? সে কি নিজের চোখ দুটোকে বলেছে আহিরার সম্মোহিত করতে? তাহলে আহিরা কেন এতটা সম্মোহিত হচ্ছে? খানিকক্ষণ বাদে ইফতি আবারও চমৎকার হাসলো। আহিরার আর চোখে দেখলো সে হাসি। থুতনিতে একগুচ্ছ দাড়ি ছেলেটার, হাসলে যা চমৎকার লাগে না আহিরা। তো এই হাসিটার প্রেমে বারে হুঁচট খেয়ে পড়তে রাজি, কিন্তু এই লোকটার প্রেমে সে কি আর অত সোজা? সারাদিন মাহিরার সাথে হি হি করে ঘুরে বেড়ায়, আর তার কাছে একটু ফাঁক পেলেই এহেন কথা বলে বসে। আশ্চর্য, এই ছেলের মনে আদৌ কি আছে কে জানে। প্রায় মিনিট দশেক পর ইফতি উঠে দাঁড়ায়। আহিরার হাত দুটো ছেড়ে দিয়ে ধরে আসা কণ্ঠে কোনো মতে বলে, ঠিক আছে আহিরা, আপনি নিজের মতো করে সময় নিন। যথেষ্ট ভেবেচিন্তে না হয় উত্তর দিবেন, আমি অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, একদম টেনশন করবেন না। আপনার যাই উত্তর হবে আমি সেটাই মেনে নেব হাসি মুখে, কেননা আমি অতটাও বেয়ারা ছেলে নই। কথাটা বলে ইফতি চলে গেল সেখান থেকে, আর পেছনে পড়ে রইল হতবিহ্বল আহিরা। সে এখনও ভাবছে ইফতির কথাগুলো। তার কান দুটো তো এখনও বাজছে ওই একটাই কথা, আমার হবেন আপনি আহিরা। সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে। এদিকে ইফতির ভয় ধুরু ধুরু বকে মাত্র এসেছে ছাদের চিলেকোঠার ঘরটার সামনে। মেয়েটা এখন কেবলই রেডি হয়ে বেরিয়েছিল, ঠিক তখনই কোত্থেকে যেন হন্তদন্ত ছুটে হয়ে আসে রিমি।
মেয়েটা এসে ইকরার হাতে চিরকুটটা গুজে দেয় আলতো করে। ইকরা চিরকুটটা হাতে নিয়ে যেই না কিছু জিজ্ঞেস করবে তার আগে রিমি চলে গেল ধূপধাপ পা ফেলে। হতবাক ইকরা তখন নিজ থেকে চিরকুটটা খুলে পড়া শুরু করে। আমার মায়াবিনী, ভীষণ কাছ থেকে ইচ্ছে করছে আপনাকে কাছে পেতে। এই অধমটাকে কি একটু সুযোগ দেবেন? জানেন মায়াবিনী, আপনার অনুপস্থিতিতে আমার শরীরে একটা মারাত্মক ব্যামো বাসা বেঁধেছে। ডাক্তার বলল এই ব্যামো নাকি আপনি না এলে কিছুতেই সারবে না। আশ্চর্য, এমন একটা মারাত্মক বিধিতে আক্রান্ত হব কখনো ভাবতে পারিনি আমি। যাকগে, এই মারাত্মক ব্যামো আক্রান্ত রুগীটাকে এক ঝলক দেখা করে দিয়ে ব্যতীত করুন মায়াবিনী। আপনার অপেক্ষায় দুকুল ভাসিয়ে বসে আছি ছাদের চিলেকোঠার ঘরটায়। মায়াবিনী, আপনি আসবেন তো? জানি আসবেন। না এসে যাবেন কই? আমি ছাড়া আপনার গতি কি বলুন তো? ইতি আপনার ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের বাবা। চিরকুটটা পরেই হেসে ফেলো একটা মনে মনে। পাগল ছেলেটাকে আচ্ছা মতো বকুনি দিতেও ভুলল না সে। পরক্ষণে সে সকলের অলক্ষ্যে এসে হাজির হয়ে ছাদের চিলেকোঠার ঘরটার সামনে। পুরো ছাদ ফাঁকা। দূরে জলজল করছে একটি হলদে টিমটিমে আলো লাইট। একটা কাপ্পা কাপ্পা হাতে চিলেকোঠার দরজা ধাক্কা দেয়। মুহূর্তে সেটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে খুলে যায় আপনা আপনি। পুরো ঘর জুড়ে অন্ধকার নিস্তব্ধতা। কোত্থেকে কাউকে চোখে পড়ছে না তার। ইকরা ভীত সহস্র পায়ে ভেতরে ঢুকে ব্যস্ত কণ্ঠে ফিসফিসিয়ে ডাকে, শুনছেন ইঞ্জিনিয়ার? আপনি কি এখানে? না, জবাব পেল না কোনো। ইকরা পুরো শরীর জুড়ে যেন ঘাম ঝরে গেল এক মুহূর্তের জন্য। সে আস্ত পায়ে পেছন ফিরে চলে যেতে চাইলে কেউ একজন হুট করে ঘরে দরজা লাগিয়ে দিল ভেতর থেকে। ইকরা থমকায়, হালকা ঢুকিলে কাঁপা কাঁপা গলায় বলে, কে কে? অনেক এগিয়ে আসে নিঃশব্দে। মেয়েটার একদম কাছাকাছি এসে তার হাত দুটো দিয়ে ইকরার কোমর চেপে ধরে আলগোছে। ইকরা তৎক্ষণাৎ ভরকে গিয়ে চিৎকার দিতে চাইলে ঘটল আরেক কাণ্ড। অনিক মশায় চট করে নিজের নিজের ওষ্ঠপুটের মাঝে টেনে ধরল মেয়েটার নরম অধৈর্য গোল। ইকরা কাঁপছে, পাথর নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। ওদিকে অনেক অতিষ্ঠ, অস্থির। তার ওষ্ঠপুটের কর্তৃত্ব বেসামাল করতে চাইছে মেয়েটাকে। প্রায় মিনিট তিনেক পেরোতেই অস্থির অনেক মেয়েটার মুখ উঠিয়ে তুলে খানিকটা হাত বাড়িয়ে পাশে টেবিলের উপর রাখা সুইচটা অন করে দেয়। আলগোছে মুহূর্তে পুরো ঘর জুড়ে দেখা মিলে এক অদ্ভুত সৌন্দর্য। ঘরটা পুরো সিলিং জুড়ে ফেরি লাইটের সমারোহ। পাশে দেয়ালে জানালার গায়ে ঝুলন্ত পর্দায় আলোতে জ্বলছে তারা। টেবিলের উপর রাখা বড়সড় একটা গিফট বক্স। ইকরা মুগ্ধ দৃষ্টিতে চারিদিকটা দেখলো। অনেক তার এহেন দৃষ্টি দেখে মুচকি হাসলো। সে আলতো করে মেয়েটার পেছন থেকে জড়িয়ে ধরলো। মুহূর্তে আবারও কেঁপে ওঠে ইকরা। অনেক মেয়েটার কাঁধে থুতনি ঠেকিয়ে বলল, কেমন লাগছে সবটা মায়াবিনী? ইকরা লজ্জালো হাসলো খানিকটা। সে নিজের লজ্জারাঙা মুখটা নত করে কোনো রকমে মাথা ঝাঁকিয়ে বলল, খুব সুন্দর। অনেক এবার দুষ্টু হাসলো। মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে এনে তার কানের কাছে মুখ এনে বলল, তাহলে আমাকে রিটার্ন গিফট দাও। হতবুদ্ধি ইকরা চোখ তুলে চাইলো, অবুঝের মতো বলল, রিটার্ন গিফট মানে? অনেক ফিচেল হাসলো। টেবিলের ওপর থেকে গিফট বক্সটা এগিয়ে দিয়ে ইকরার হাতে ভরাট কণ্ঠে বলল, হিয়ার ইজ ইউর গিফট। আর কেউ কাউকে গিফট দিলে তাকে রিটার্ন গিফট দেওয়া উচিত। এটা ভালো ম্যানার্স, বুঝছো? ইকরা মাথা নাড়ায়, খানিকটা আহত সুরে বলে, কিন্তু আমার কাছে তো দেওয়ার মতো কিচ্ছু নেই। আমি বরং গিফটটা অন্য কোনো সময় নেব। মেয়েটার এখন ভোলা বলা কথায় ঠোঁট কামড়ে হাসলো অনেক। তা দেখে ভারী অবাক হলো ইকরা। লোকটা হঠাৎ এভাবে হাসছে কেন? মেয়েটার এরূপ ভাবনার মাঝে অনেক ইকরার কানে ফিসফিস করে বলে, কে বলেছে তোমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই? আছে তো, অনেক কিছু আছে। আপাতত খুব বেশি কিছু চাইবো না আমি, শুধু একটা ভেজা চুমু দাও আমায়, তাতেই আমার চলবে। ভ্রু কুচকায় ইকরা অনেকের দিকে তাকিয়ে সন্দিগ্ধ চোখে অবুঝ কণ্ঠে বলে, ভেজা চুমু আবার কি জিনিস? আশ্চর্য, এই জীবনে এই নাম শুনি নাই আমি। অনেক ঠোঁট কামড়ে হাসছিল। মেয়েটার ঠোঁটের দিকে নেশালো চোখে তাকিয়ে বলে, দ্বীপে তো প্রথমবার? উপস সরি, এটা তো তোমার সেকেন্ড টাইম হবে, কেননা কিছুক্ষণ আগে তো আমি টেস্ট করে নিলাম। এ পর্যায়ে সবটা বোধগম্য হলো ইকরার। তৎক্ষণাৎ মেয়েটার ফর্সা মুখ স্ত্রীখানায় ছেয়ে গেল লাল টকটকে আভা। নাকে ডগায় এসে জমেছে মৃদু ঘামের উপস্থিতি। অনেক আর চোখে দেখলো সবটা। সে আর কোনো সময় নষ্ট না করে চট করে উঠে বসলো টেবিলের ওপর। তারপর নিজে পা দুটোর মাঝে বেশ খানিকটা ফাঁক করে মেয়েটাকে টেনে আনলো নিজের কাছে। ইকরার নতমুখটা খানিকটা উঁচে তোলে হাসকে স্বরে বলল, তুমি সর্বনাশী মেয়ে, বোঝো না ইকরা? তাকালো হতবাক চোখে। অনেক মুগ্ধ হাসলো এবারও। মেয়েটা লাল টুকটুকে নাগের ডগায় আলতো করে চুমু খেয়ে বলল, ভীষণ তৃষ্ণার্ত আমি। আমার এই অস্বাভাবিক তৃষ্ণার্তটা মিটিয়ে দাও মায়াবিনী।
লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ইকরা। চোখ দুটো যেন খুলে রাখা দায় হয়ে পড়েছে এই মুহূর্তে তার জন্য। অনেক তাকালো একবার, পরক্ষণে নিজের উদ্যোগে ফের চেপে ধরল ইকরার নরম স্নিগ্ধ অদরজোড়া। ইকরা থমকায়। এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দনের কয়েকটা বিট যেন মিস হয়ে গিয়েছে ইতিমধ্যে। সে ক্ষুদ্র বদনখানি কাঁপিয়ে মৃদুমন্দন অনেক আলতো করে আগলে নিল মেয়েটার নিজের সঙ্গে। আর অধৈর্যরা বেসামাল স্পর্শে ভেঙে পড়ল ইকরার। তার টের পেতে মেয়েটা নিজের হাত দুটো বাহু ধরে ভীষণ আগলে নিল অনেক। প্রায় মিনিট পাঁচেক পর থামলো ছেলেটা। উষ্টপুর ছেড়ে দিল মেয়েটার। ইকরা ছাড়া পেতে হাঁপাচ্ছে ভীষণ। এদিকে অনেক নিজের ঠোঁটে খানিকটা টেস্ট করে নিয়ে বলতে লাগলো, লিপস্টিকটা কি চেরি ফ্লেভারে ছিল জান?